আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়, বিস্ফোরক মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার। সিইসি কিভাবে বলেন হাদিকে গুলি বিচ্ছিন্ন ঘটনা, নিরাপত্তা না দেবার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশের চলমান রাজনীতিতে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরা এবং নির্বাচন, এই তিন বিষয় সর্বোচ্চ মনোযোগে মহাব্যস্ত দলটি। ৭১-এর ন্যায় ২৪কেও সম্মান ও শ্রদ্ধা করার আহ্বান জানালেন জামায়াত আমির। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করার পর এর ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। কমিশন মনে করে মূলত তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে এই সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলার অবনতি সুষ্ঠু ভোটে বাধা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, আইন শৃঙ্খলার অবনতি হলে মাঝে মাঝে দুই একটা খুন খারাপি হয়, হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। তিনি আরও স্মরণ করিয়ে দেন যে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং এটি নতুন কিছু নয়। তবে বিরোধী দল ও সাধারণ জনগণের পক্ষ থেকে সিইসির এই বক্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীন এবং দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে। তারা মনে করছেন, একজন গুরুত্বপূর্ণ প্রার্থীর উপর এমন হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে আরও অনিশ্চিত করে তুলবে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক তদন্তের দাবি উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন কমিশনকে এমন পরিস্থিতিতে আরও বেশি সংবেদনশীল এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যাতে জনগণের আস্থা পুনরুদ্ধার করা যায় এবং নির্বাচনী সহিংসতা আরও ছড়িয়ে না পড়ে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগামীর বাংলাদেশে কেউ যদি ওসমান হাদির উপর হামলা করতে চায় তাহলে সেই বিদ্রোহের আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরের শকুনের হাত থেকে মুক্তির জন্য আন্দোলন করতে হচ্ছে আবারও। শকুনেরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেব এবং বাংলাদেশকে ভারত একটি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে চায়। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, যোগ্য নির্বাচন কমিশনের অভাব বাংলাদেশে হবে না। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নীল দলের পাঁচাটা শিক্ষকদের ধরে ধরে বের করে দিতে হবে। তিনি জাতীয় ঐক্যের বিষয়েও মন্তব্য করে বলেন, মঞ্চে একরকম কথা বলে গোপনে সমঝোতা করে জাতীয় ঐক্য এভাবে হয় না। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই দেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। প্রতিবেশী দেশের আধিপত্যবাদী নীতি এই দেশের জনগণ কখনো মেনে নেবে না। জাতীয় স্বার্থ রক্ষায় সকল দেশপ্রেমিক শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। এই ধরনের মন্তব্যের ফলে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ছে। রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচন সামনে রেখে এমন বক্তব্য দুই দেশের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তবে হাসনাত আবদুল্লাহর সমর্থকরা মনে করেন, তিনি জনগণের মনের কথাই বলছেন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই কঠিন সত্য উচ্চারণ করা অপরিহার্য ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি শক্তিগুলোর প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতা এখন দেশের প্রধান আলোচনায় উঠে এসেছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনারের বিচ্ছিন্ন ঘটনা বলার তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি প্রশ্ন তুলেছেন, সিইসি কিভাবে বলেন হাদিকে গুলি বিচ্ছিন্ন ঘটনা? এটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটা প্যাকেজ প্রোগ্রাম। তিনি আরও বলেন, হাদি নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কা করার পরও কেন তাকে নিরাপত্তা দেওয়া হলো না? মিয়া গোলাম পরোয়ারের মতে, সরকার ব্যর্থ হয়েছে।
তিনি দাবি করেন ঢাকা থেকে সরকারের সারা দেশের থানার পুলিশ জানে অস্ত্র কোথায় আছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন বাতিল করে ভারতীয় আধিপত্যবাদের অধীনে দেশকে রাজ্য বানানোর চেষ্টা সফল হতে দেওয়া যাবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভারত হয়তো ভাবছে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে অন্য দল আওয়ামী লীগকে সাজিয়ে ক্ষমতায় নেওয়ার চেষ্টা হতে দেবে না। মিয়া গোলাম পরোয়ারের মতে এই নির্বাচনকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের উচিত ছিল নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা নেওয়া, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় দেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তারা মনে করছে, যদি প্রার্থীরাই সুরক্ষিত না থাকেন তবে সাধারণ ভোটাররা কিভাবে নির্ভয়ে ভোট দিতে আসবেন। জামায়াতে ইসলামীর এই বক্তব্যের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে সরকারের প্রতি তাদের অনাস্থা প্রকাশ পেল। তারা আরও হুঁশিয়ারি দেন যে যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা না হয় তবে জনগণ রাজপথে নেমে আসবে এবং প্রতিহত করবে। দেশের চলমান রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই মুহূর্তে একসঙ্গে তিনটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছে দলটির হাইকমান্ড। সেগুলো হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন। বর্তমানে এই তিনটি প্রধান ইস্যুতেই মহাব্যস্ত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি সঞ্চয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও রাজনৈতিক কৌশল নির্ধারণে বিএনপি এখন এক সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। ইতিমধ্যে 6 দিনের টানা কর্মশালা শেষ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলি। মূলত রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফার রূপরেখার মধ্যে দিয়ে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন 8টি বিষয়ে কিভাবে মানুষের মাঝে সহজভাবে পৌঁছানো যায় এবং বিএনপি সরকার গঠন করলে সেই বিষয়গুলি কার্যকর হবে, এই বিষয়ে কর্মশালায় নির্দেশনা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা। এই মুহূর্তে বিএনপির ব্যস্ততা ও উদ্বেগের সবচেয়ে বড় জায়গা হল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা। 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং গত 23শে নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, তার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। দলের পক্ষ থেকে এই বিষয়ে লাগাতার আবেদন জানানো হচ্ছে। তারেক রহমানের দেশে ফেরা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন হলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সম্প্রতি বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পর ইনশাল্লাহ 25শে ডিসেম্বর বাংলাদেশের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। তিনি আরও বলেন, আসুন আমরা 25শে ডিসেম্বর তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পাননি। এত উদ্বেগের মধ্যে এই সংবাদে প্রমাণিত হয়েছে যে একদিকে আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, অন্যদিকে এক অনিশ্চয়তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা, যিনি আমাদের আলো দেখাচ্ছেন, সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25শে ডিসেম্বর। নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ 1.5 বর্ষ পরে তারেক রহমানের সরাসরি উপস্থিতি দলের সাংগঠনিক দুর্বলতা দূর করবে। বিশেষ করে নির্বাচন প্রস্তুতি এবং তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তার নির্দেশনা ও সিদ্ধান্তগুলি হবে যুগান্তকারী। শুধু তাই নয়, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির নির্বাচনী প্রচারে নতুন গতি আনবে এবং নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস বহুগুণ বাড়াবে। তৎকালীন সেনা সমর্থিত সরকারের আমলে 2008-এর 11ই সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। সেই থেকে সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করেছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও বিজয় রণকৌশল। বিএনপি এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতিমধ্যে দেশের 275টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। 2024 সালের 5ই অগস্ট গণ অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পটভূমিতে বিএনপি এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লড়াই হিসাবে দেখছে। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, জনগণ ও আন্তর্জাতিক মহলের সমর্থনের কারণে এবার বিজয়ের সুযোগ সর্বাধিক। দলের পক্ষ থেকে সারা দেশের সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য একযোগে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে নতুন ভোটার ও তরুণ সমাজকে আকর্ষণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বাড়ানো হয়েছে। এছাড়া বিএনপি দ্রুত একটি যুগোপযোগী ও জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে।
এই ইশতেহারে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সবার জন্য সমান সুযোগ এসবের উপর জোর দেওয়া হবে বলে জানা গেছে। শরিকদের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এই বিষয়ে টানাপড়েন রয়েই গেছে। সম্প্রতি ক্ষুব্ধ শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিএনপির একতরফাভাবে প্রার্থিতা ঘোষণার বিষয় যে শরিকরা ভালোভাবে নেননি সেটি তারা তুলে ধরেছেন। একই সঙ্গে মিত্ররা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা একসঙ্গে রাজপথে ছিলেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সরকারি প্রলোভনও গ্রহণ করেননি। কিন্তু আসন সমঝোতার ক্ষেত্রে বিএনপির তরফে ঐক্যবদ্ধভাবে পথ চলার যে বিষয় ছিল সেটি তারা খুঁজে পাননি। শরিকদের এমন ক্ষোভের পরিপ্রেক্ষিতে আগামী 17 ও 18 ডিসেম্বর 2 দিন যুগপৎ আন্দোলনে জোট ও দলগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ওই বৈঠকের মধ্যে দিয়ে আসন সমঝোতা সহ অন্য ইস্যুগুলো সন্তোষজনকভাবে সমাধান হবে, আর সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করে দেশের স্থায়ী গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।